অগোচরে তুমি, পর্ব ৪। লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। চারিদিকে একটা থমথমে পরিবেশ। স্টেজে উঠেই কিরণ এমন কিছু কথা ব্যক্ত করতে পারে এটা কেউ চিন্তাও করতে পারেননি। অর্ক সান্ধিয়ান চোখে তাকিয়ে আছে। শো শুরু হওয়ার আগে এই মেয়ের এমন বচনের উদ্দেশ্য কি? মেয়ে কি ছ্যাঁকা টাকা খেয়েছে নাকি? যদি তা না হয় তাহলে এই কথাগুলোর মানে কি? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অর্কের মনে। একটু আগেই বলা কিরণের কথাগুলি অর্কের কানে বাজছে। কিরণের বলা কথাগুলি ছিল, বর্তমান পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্রেমিকার কাছে প্রতি রাতে নিয়ম করে ব্যক্তিগত ছবি চাওয়া ছেলেটাও দিন শেষে ঠিক একটা লক্ষ্মী বউয়ের স্বপ্ন দেখে। টাইট ফিট পোশাক পরে রকমারি ফ্যাশন করে বুক উঁচিয়ে চলা মেয়েটা গার্লফ্রেন্ড হিসেবেই উপযুক্ত, ঘরের বউ হিসেবে নয়। অথচ এই বোকা মেয়েগুলো ভালোবাসা দেখাতে গিয়ে, ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে নিজের মূল্যবান সম্পদ নষ্ট করে ফেলে। কিংবা দেখা যায় তারা আবেগ দেখাতে গিয়েও অপর পাশের মানুষটার কাছে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করে ফেলে। বিনিময়ে কি পায়? ধোঁকা। কোনো কোনো সময় তো নিজের প্রাণটাই খোয়াতে হয়। কিরণের বলা এই সব কথা অর্কের বোধগম্য হচ্ছে না। সম্পূর্ণ কথাটা শুনলে হয়তো ধোঁয়াশা কাটবে। তাই ফের কিরণের দিকে নীরব দৃষ্টি স্থির করল। চারিদিকে চোখ বোলায় কিরণ। বুঝতে পারছে ওর গান শুনতে আসা মানুষগুলো ওর এই সব কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না, হয়তো শুনতেও আগ্রহী নয়। দীর্ঘ একটা শ্বাস টেনে ঠোঁটের কোণে স্মিত হাসি ঝুলিয়ে ফের বলল, মেয়ে তুমি খুবই দুর্বল আর বোকা, সেটা তুমি কখনোই বোঝার বালাই রাখো না। তোমরা কেন বোঝো না? তোমরা যতই তোমাদের ভালোবাসার মানুষটির প্রতি নিজেদের দুর্বলতা প্রকাশ করবে, মানুষটা ততই তোমাদের দুর্বলতাকে ঢালস্বরূপ ব্যবহার করে যাবে। তোমাকে সে ভালোবেসে যাবে তার জীবনের ক্ষণিকের অতিথি হিসেবে, সারা জীবনের সঙ্গিনী হিসেবে নয়। যদি সারা জীবনের সঙ্গিনী করতে চাইবে তাহলে সে তোমাকে কখনোই সম্পর্ক ছিন্ন করার ভয় দেখাতো না। আশা করি আমাকে আর ভাঙিয়ে বলতে হবে না। আবার থেমে যায় কিরণ। পরপরই তাচ্ছিল্যের সুরে হেসে বলল, কথাগুলো বড্ড একতরফা হয়ে যাচ্ছে না? কথার প্রত্যুত্তরে আশায় কান পাতে কিরণ। ছেলেদের প্রায় সবাই ওর প্রশ্নে সায় দিয়েছে। মুচকি হাসল কিরণ। ওদের মনের প্রশ্নটাই তো করল ও, সায় দেবে বই কি। কিরণ শীতল কণ্ঠে ফের বলল, প্রেম ভালোবাসা ছাড়া জগৎ চলে না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকাটা অবশ্যই কিয়, এটা অন্তত আমি মনে করি। সবার মন পড়ার ক্ষমতা আমি রাখি না। ছেলেদের বলছি, নিজেদের প্রিয় মানুষগুলোর বিশ্বাসের অমর্যাদা করো না। আর মেয়েরা, তোমরাও ছেলেদের সুন্দর মনগুলোকে নিয়ে অহেতুক ছেলে খেলা করো না। পারলে শক্ত করে ধরে রেখো, যাতে শেষে না পস্তাতে হয়। বেকার ছেলেদের যদি বিয়ে নাই করবে তাহলে কেন সম্পর্কে জড়াও তোমরা? প্রিয় মানুষটির হাত ধরবে বলে একটা মেয়ে যখন সব ছেড়ে চলে আসতে একবারও দ্বিধাবোধ করে না, তখন ছেলেরা তোমরা কেন অস্বীকার করো? পরিবারের দোহাই দিয়ে পালিয়ে বেঁচে যাও। এতে বুঝি তোমাদের আত্মতৃপ্তি মেলে? তোমাদের তো কেউ মাথার দিব্যি দেয়নি যে প্রেম করতেই হবে। সাহস যদি না থাকে তাহলে প্লিজ অহেতুক স্বপ্ন দেখিও না। যাই হোক, আমি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছি আমি নিজেও বুঝতে পারছি না। কথাগুলো অনেকক্ষণ ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বলার মতো কাউকেই পাচ্ছিলাম না। পর মুহূর্তেই মনে পড়ল, আমার তো আজ শো আছে। অব্যক্ত কথাগুলো না হয় ওখানেই উগলে দিয়ে হালকা হব। আমার হাতের এই ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন? বাম হাতটা উঁচিয়ে শেষের কথাটা বলল কিরণ। বাস্তবতা আর জীবনের সাথে মিল খুঁজতে যখন ব্যস্ত, ঠিক তখনই কিরণের বলা একটা কথায় থমকে যায় উপস্থিত জনতা। সবাই উৎসুক দৃষ্টি স্থির করে কিরণ চৌধুরীর হাতের দিকে। সত্যি ওর কুনুইয়ে ব্যান্ডেজ করা, পরনের শার্টের হাতাগুলো ফোল্ড করা ছিল এতক্ষণ। কই কারো চোখে পড়েনি তো। চারিদিকে পিনপিনে নীরবতা। অর্ক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কিরণের হাত পর্যবেক্ষণ করে নেয় একবার। এতক্ষণ অবাক চোখে নির্বাক হয়ে শুধু কিরণের কথাগুলোই শুনছিল, অন্যদিকে নজর ফেরানো হয়নি। কিরণের হাতে ব্যান্ডেজ, এটাও খেয়াল করেননি এতক্ষণ। কিরণ ক্ষুদ্র একটা শ্বাস ফেলে বলল, হসপিটালে একটা মেয়েকে ভর্তি করে রেখে আসলাম। মেয়েটার নাম নীলু। তার 5 বছরের সম্পর্ক, কাল ওর বিয়ে। আর আজ জানতে পারলো ওর ভিতরে আরেকটা প্রাণ তিল তিল করে বেড়ে উঠছে।
যখন নিজের সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলো তখন তাকে গ্রহণ করতে তার সেই প্রিয় মানুষটি নারাজ। পরিবার ক্যারিয়ারের দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিল। নীলুর ফিরে যাওয়ার পথ বন্ধ, রাস্তা খোলা একটাই, আত্মঘাতী ছাড়া নাকি ওর আর কোনো উপায় নেই। বেপরোয়াভাবে মাঝ রাস্তায় ছুটছিল। আকম্বিক আমার বাইকের সামনে এসে পড়তেই চমকে উঠে ব্রেক কষি সাথে সাথেই। তখনই পড়ে গিয়ে হাতের সামান্য একটু লেগেছে, কিন্তু ওর কিছু হতে দিইনি। মেয়েটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে জ্ঞান হারায় সেখানেই। ওর হাতে একটা চিরকুট ছিল, সেখান থেকেই সবটা জানতে পারলাম। কিরণ কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলুর সাথে আমার কথা হয়নি, অজ্ঞান ছিল তো। ওর সাথে সাথে প্রত্যেকের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। ছেলে বা মেয়ে তোমরা কেউই অভিনয়ের ধোকায় পড়ো না। তবে অভিনয় ছাড়া জীবন একঘেয়ে মনে হয় না। হয় না, মাঝে 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 অভিনয়েরও দরকার আছে, তবে সেটা অবশ্যই উত্তম হতে হবে, কারোর ক্ষতির জন্য নয়। কিরণ কথাগুলো শেষ করে মুচকি হেসে সুর তোলে গিটারের তালে। কারো মুখে রা নেই, কথা সত্য আর বাস্তবিক বটে। কেউ কেউ হয়তো লজ্জাও পেয়েছে, কেউ হয়তো নিজের ভুলগুলোও বুঝতে পারছে, আবার কেউ হয়তো বা প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে কুঁকড়ে উঠছে। কথাগুলো বলার খুব প্রয়োজন বোধ করলো কিরণ, তাই বলল, এখন কে মারলো আর কে মারলো না এটা ওর দেখার বিষয় না। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে নেয় কিরণ। পরপরেই মধুর সুরে গেয়ে উঠল, ও অভিনয়ের এ তো জীবন, ও অভিনয় যাচ্ছি করে অশ্রুজলে হৃদয় ভাসে, হাসছি তবু সুখের ভিড়ে। যাই হোক, বরাবরের মতো আজও কোনো ব্যতিক্রম ঘটল না। একের পর এক আরজি আসছে আর গান গাইছে কিরণ। চারিদিক থেকে করতালি শব্দ ভেসে আসছে। অস্বস্তি হচ্ছে খুব। অর্কের অস্থিরতা যেন কমবার নয়। কিরণের গাওয়া গানের কথাগুলো ভাবাচ্ছে ওকে। ওর কি কোনো কারণে আজ মন খারাপ? মনে হচ্ছে প্রতিনিয়ত কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিছু আড়াল করার তীব্র প্রচেষ্টা। এমন নয় তো যে ও অভিনয় করছে। কথাগুলি মনে আসতেই বুকের ভিতরটা কেমন ধুক করে উঠল অর্কের। কিসের এত অভিনয়ের জীবন ওর? কেনই বা এত লুকোচুরি ওর? জানতে হবে সবটা। বসে থাকাটা আর পসিবল হচ্ছে না। উঠে চলে এসেছে অর্ক। লক্ষ্য আজকে যে ভাবেই হোক কিরণকে ও দেখবেই। আজকে অর্ক আগে থেকেই একটু নীরব জায়গায় চলে গিয়েছে। ওইদিকে মানুষের তেমন কোনো যাতায়াত নেই। ওই দিন কিরণ নিরিবিলি পথে চলে গিয়েছিল, তাই আজ অর্ক এই নীরব প্রান্তরে এসে দাঁড়িয়েছে আছে। অনেকক্ষণ হয়ে গেছে অর্ককে দেখতে না পেয়ে কলি কল দেয়। কলির কথা শুনে হতাশ হয়ে বাড়ির পথে হাঁটা দেয় অর্ক, কারণ কিরণ চৌধুরী নাকি অনেকক্ষণ আগেই চলে গেছে। বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে বলে বাইকটা একটু ড্যামেজ হয়ে গেছে, ওটা সারাতে দিয়ে অন্য গাড়ি করেই এসেছে কিরণ। কিন্তু অর্ক ভেবেছিল কিরণ হয়তো আজকেও ওর বাইক নিয়ে এই নিরিবিলি জায়গা দিয়েই যাবে। আসলে কিরণ কিন্তু এখনো যায়নি। গিটার হাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় ওর কনুইয়ে টান পড়ে ক্ষতস্থান থেকে আবার রক্ত ঝরছে। বেরোনোর আগে কনুইটা ভালো করে ড্রেসিং করে নিচ্ছে আর কি। অর্ক আজও ওর ভগ্ন হৃদয় নিয়ে বাসায় ফেরে। মায়ের সাথেও ঠিকমতো বনিবনা হচ্ছে না। এত রাতে মাকে ডিস্টার্ব করতেও চায়নি, ফলে না খেয়েই ঘুমিয়ে পড়ে। মেহনুর, দেখ তো কে এলো। ড্রয়িং রুমে বসে বাদাম খেতে খেতে টম অ্যান্ড জেরি দেখছিল মেহনুর। মায়ের কথায় উঁকি দিয়ে দেখলো রেনুফা রান্নাঘরে কিছু একটা করছেন। উনি ব্যস্ত আছেন। কোল থেকে কুশনটা পাশে নামিয়ে রেখে টিভি রিমোটটা সোফার সামনের টেবিলের উপর রেখে দিয়ে দরজা খুলে দেয় মেহনুর। দরজায় খুলতে হুড়মুড় করে ঘরের ভিতরে অর্ক ঢুকলো। মেহনুরকে একরকম পাত্তা না দিয়েই ঘরের ভিতরে চলে আসে ও। মেহনুর আহম্মকের মতো তাকিয়েছিল কয়েক সেকেন্ড, তারপর দরজাটা লাগিয়ে বুকে হাত গুঁজে দাঁড়ায়। অর্ক সোজা রান্নাঘরে গিয়ে রেনুফাকে আলতো হাতে জড়িয়ে ধরল। অর্কের এহেন কাণ্ডে রেনুফা অবাক না হয়েও মেহনুরের চোখ গোল করে তাকিয়ে আছে। অর্কের এহেন কাণ্ডে রেনুফা অবাক না হলেও মেহনুরের চোখ গোল করে তাকিয়ে আছে, মুখটা কিঞ্চিত হা হয়ে আছে। অর্ক রেনুফার সামনে গিয়ে দেখে উনি কেমন থমথমে মুখ করে আছেন। অর্ক চোখ রাঙিয়ে তাকায় মেহনুরের দিকে, চোখ কড়মড় করে মনে মনে ভাবে হয়তো এই মেয়েটাই আন্টিকে বলে দিয়েছে সবকিছু। চোখাচোখি হয়ে গেছে দুজনের,
হঠাৎ করেই অর্কের অমন চাহনি দেখে থতমত খেয়ে যায় মেহনুর। নিজেকে সামলে নিয়ে বিনিময়ে জোরপূর্বক হেসে বলল, দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া, বসুন না। যাও গিয়ে বসো। চকিত দৃষ্টিতে রেনুফার দিকে তাকায় অর্ক, বিস্মিত কণ্ঠে বলল, তুমি আমার উপর রেগে নেই? রেনুফা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, রেগে থাকবো কেন? অর্ক অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতিতে সামাল দিতে গলা খাগড়ি দিয়ে রেনুফার দিকে আর চোখে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, না মানে আমার জন্য তোমাকে এই গরমের মধ্যেও ওই দিন পায়েস রান্না করতে হয়েছিল বলে। এখন আসলাম তুমি কথা বলছো না, তাই ভাবলাম হয়তো অর্ক আর কথা শেষ করতে পারলো না। রেনুফা অর্কের গাল টিপে হেসে আদরে গলায় বললেন, ওরে পাকা ছেলে আমার, এত কেন বোঝো তুমি? আসলে বাবা অসুস্থ, মনটা বেশি ভালো না। পায়েস খেয়েছিলে? অর্ক রেনুফাকে ধরে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে বলল, তোমার হাতের জাদু আছে আন্টি, পায়েসটা খুবই সুস্বাদু হয়েছিল। পায়েসটা আমি রান্না করিনি। থমকে যাই অর্ক, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তাহলে? আমি তো বাবার বাসাতেই ছিলাম, আমি কি করে রান্না করে দিব? মেহনুরকে রান্না করে দিয়ে আসতে বলেছিলাম। রেনুফার কথাটা অর্কের কর্ণগোচর হতেই চটজলদি মেহনুরের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হয়ে যায় দুজনের। চোখ নামিয়ে নেয় মেহনুর। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর অর্কের খুশগল্প শুনছিল মেহনুর। অর্ক মেহনুরের দিকে আর চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ও যাও গিয়ে বসো। আঙ্কেল কোথায়, দেখছি না যে? আছে মনে হয় গেস্ট রুমে। অর্ক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগায় গেস্ট রুমের উদ্দেশ্যে, কিন্তু গেস্ট রুমের দরজার কাছে যেতেই আটকে উঠল অর্ক। অগোচরে তুমি গল্পের পর্ব 4 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আনবো, ততক্ষণ আমার চ্যানেল চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, বাই।